নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সরলা বালা দাসীর লেখা গল্প স্বয়ম্বরা। হরিপ্রসন্ন বাবুর বাঙালার সম্মুখের বারান্দায় একখানি চৌকির উপর বসিয়া বিনোদ দিগন্তের সীমানায় তাহার দৃষ্টি প্রেরণ করিবার চেষ্টা করিতেছিল, এবং মনোরমা ফুলবাগানে একটা কামিনী গাছের তলায় দাঁড়াইয়াছিল। তখন শীত প্রভাতের মধুর রৌদ্র কেবলমাত্র তরু শিরের পত্রগুলি রঞ্জিত করিয়া তুলিয়াছে। বাঙালাটির চারিপাশে বন্য গুল্ম ও ছোট বড় শাল পলাশ গাছে আচ্ছন্ন সমতল প্রান্তর। গুল্ম ও শাল গাছের পাতার আড়ালে এখনো কুয়াশা লুকাইয়া আছে। মাঠের পরে আকাশের সীমা পর্যন্ত কুয়াশার সম্পূর্ণ অধিকার। বিনোদ হরিপ্রসন্নবাবুর আশ্রিত এবং মনোরমা হরিপ্রসন্নবাবুর একমাত্র আদরিণী কন্যা। অবস্থাগত পার্থক্যের মতো উভয়ের চরিত্রগত পার্থক্যও যথেষ্ট ছিল। বিনোদ যেমন শান্ত, নম্র ও সংযত স্বভাব, মনোরমা তেমনি অবাধ্য, উদ্ধত ও উচ্ছৃঙ্খল প্রকৃতির। তথাপি এই দুইটি বিরোধী প্রকৃতি পরস্পরকে স্নেহের অর্ঘ্য দিয়া চির সাথী বলিয়া বরণ করিয়া লইয়াছিল। 3 বৎসর পূর্বে বিনোদ যখন পিতার দারিদ্র্যক্লেশ নিবারণ করিবার সংকল্প করিয়া গৃহ হইতে বাহির হয়, তখন তাহার বয়স 15 বৎসর মাত্র। দুশ্চিন্তায় ও পথশ্রমে রেলগাড়ির ভিতর নিদ্রায় অভিভূত হইয়া পড়িয়াছিল। কখন যে তাহার পথের যৎসামান্য সম্বল টিকিটখানি অপহৃত হইয়াছিল, তাহার কিছুই জানিতে পারে নাই। প্রত্যুষে টিকিট পরীক্ষকের আহ্বানে যখন তাহার ঘুম ভাঙিল, তখন দেখিল এক অজ্ঞাত স্থানে সে নিঃসম্বল এবং প্রবঞ্চনার অপরাধে অভিযুক্ত। সেই বিপদের মধ্যে হরিপ্রসন্নবাবুর সদাপ্রসন্ন করুণাপূর্ণ মুখখানি প্রথম তাহার চোখের উপর পড়িয়াছিল। সেদিনও এমনই শীতের প্রভাত, এমনই কুয়াশা। হরিপ্রসন্নবাবু তাহার হাত ধরিয়া যখন ফুলবাগানের ভিতর প্রবেশ করিলেন, তখন তাহার সর্বাঙ্গ এত কাঁপিতেছিল যে সে আর পথ চলিতে পারিতেছিল না। মনোরমা বাগানে ফুল তুলিতেছিল। পিতাকে দেখিয়াই ছুটিয়া আসিল এবং বিনোদের পাণ্ডুবর্ণ মুখের দিকে চাহিয়া বলিল, আহা, এ যে শীতে কাঁপছে বাবা, নাও আমার এই গায়ের কাপড়খানি গায়ে জড়িয়ে নাও। বলিয়া নিজের গায়ের বনাতখানি লইয়া অসংকোচে বিনোদের গায়ের উপর ফেলিয়া দিল। বিনোদ কে ও কোথা হইতে আসিতেছে সে বিষয়ে একটি প্রশ্নও করিল না। হরিপ্রসন্নবাবুর একান্ত ইচ্ছা ছিল যে কন্যা কিয়ৎ পরিমাণে বিদ্যাবতী হয়, কিন্তু কোনো রকমেই সে বিষয়ে সুবিধা করিয়া উঠিতে পারিতেছিলেন না। ইতিমধ্যে বিনোদের আগমনে কন্যার বিদ্যা শিক্ষা বিষয়ে হরিপ্রসন্নবাবু কতক নিশ্চিন্ত হইলেন। বিনোদের দৃষ্টি যখন দিগন্তের সীমা হইতে সংসারের সীমায় অবতীর্ণ হইল, তখন বিনোদ কামিনী তলায় দণ্ডায়মানা মনোরমাকে দেখিতে পাইল। ছাত্রীকে শাসন করিবার অধিকার বিনোদের ছিল, অতএব সে ডাকিল, মনোরমা, উঠে এসো। সকালবেলায় এত ঠান্ডা না লাগিয়ে ঘরে গিয়ে একটু পড়াশোনায় মন দাও। মনোরমা বলিল, এখন আমি যাব না। এরূপ উত্তরই মনোরমার পক্ষে স্বাভাবিক। এজন্য বিনোদ তাহাতে কিছুই আশ্চর্য হইল না, কিন্তু তাহার গলার স্বর শুনিয়া কিছু আশ্চর্য হইল। বিনোদ দৃঢ়স্বরে ডাকিল, মনোরমা, উঠে এসো। মনোরমা সে কথায় কিছুই উত্তর দিল না।
বাধ্য হইয়া বিনোদকেই ফুলবাগানে নামিতে হইল। বিনোদ মনোরমার নিকট আসিয়া দেখিল, যেমন অল্প অল্প বাতাসে নাড়া পাইয়া কামিনী গাছের পাতা হইতে বড় বড় শিশিরের ফোঁটা ঝরিয়া পড়িতেছে, তেমনি মনোরমার চোখের পল্লব হইতে বড় বড় ফোঁটা টপ টপ করিয়া ঝরিয়া পড়িতেছে। লাল ঠোঁট ও গাল দুটি আরো বেশি লাল হইয়া উঠিয়াছে। দেখিয়া বিনোদ বিস্মিত হইয়া বলিল, কি হয়েছে তোমার? বিনোদ 3 বৎসরের ভিতর মনোরমাকে কখনো কাঁদিতে দেখে নাই। 13 বর্ষীয়া সুন্দরী বালিকাকে ওরূপভাবে অশ্রু বিসর্জন করিতে দেখিলে 18 বর্ষীয় যুবকের মনে বিপ্লব বাঁধিবার একান্তই সম্ভাবনা। কিন্তু বিনোদের ভাবে তাহার কিছুই বোধ হইল না। সে রুক্ষস্বরে বলিল, মানু, ঘরে যেতে বলেছি, শুনতে পাচ্ছ নাকি? মনোরমা বিনোদের আদেশে পরিবার ঘরের দিকে চলিয়া গেল। যাইবার সময় চোখের জলে অথবা শিশির জলে ভিজা একখানি ছোট পত্র বিনোদের হাতে দিয়া গেল। সেদিন আহারের ঘণ্টা পড়িবার পরও বিনোদকে আহারের ঘরে অনুপস্থিত দেখা গেল। আহারের ঘণ্টাটি হরিপ্রসন্ন বাবুর সাহেবী চালচলনের একটি উদাহরণ। 3-4 বছর পূর্বে এ পরিবারে রন্ধন ব্যাপারে বাবুর্চিরই ব্যবস্থা ছিল, কিন্তু সময়ক্রমে শ্রীমতী অন্নপূর্ণার হিন্দুয়ানিতে অনুরাগ সঞ্চারের সঙ্গে সঙ্গে বাবুর্চির ব্যবস্থা পরিবর্তিত হইয়া হরিপ্রসন্ন বাবুর এক বিধবা জ্ঞাতি ভাতৃবধূর অন্নবস্ত্র সংস্থানের উপায় হইয়াছিল। বিধবা ভাতৃজায়ের নাম যোগমায়া। নিতান্ত শান্ত স্বভাব ও সকলের উপরই মমতা, এই দুইটি তাহার স্বভাবের প্রধান গুণ বা দোষ। হরিপ্রসন্নবাবু আহারের ঘরে বিনোদকে অনুপস্থিত দেখিয়া বলিলেন, বিনোদ আসে নাই? তাহার পর বিনোদকে ডাকিবার জন্য উঠিয়া গেলেন। চাকরকে হুকুম করা তাহার অভ্যাস ছিল না। বিনোদের ঘরের দরজা রুদ্ধ ছিল। হরিপ্রসন্নবাবুর আহ্বানে বিনোদ দুয়ার খুলিয়া বাহিরে আসিল। হরিপ্রসন্নবাবু বিনোদের মুখের দিকে চাহিয়া বিস্মিত হইয়া বলিলেন, এ কি বিনোদ, তোমার চোখ এত লাল হয়ে ফুলে উঠেছে কেন? বিনোদ ভূমিতলে দৃষ্টিপাত করিয়া মৃদুস্বরে বলিল, সর্দি লেগে মাথা বড় ধরেছে। জ্ঞানোদয়ের পর বিনোদ বোধ হয় এই প্রথম মিথ্যা বলিল। হরিপ্রসন্নবাবু একটু উদ্বিগ্ন হইয়া বলিলেন, বোধহয় খুব ঠান্ডা লেগেছে, যেরকম চোখ লাল হয়েছে, জ্বর হতে পারে। যাও, ঘরে গিয়ে শুয়ে থাকো, আমি 1 পেয়ালা চা পাঠিয়ে দিচ্ছি। বিনোদ বিষণ্ণভাবে ঘরে ফিরিয়া গেল। বালিশের নিচে হইতে মনোরমার লেখা সেই ছোট পত্রখানি বাহির করিয়া যেন কোনো দুর্বোধ্য ভাষায় লিখিত পত্র পাঠ করিবার মতো একাগ্র চিত্তে তাহার এক একটি অক্ষরের অর্থ বুঝিবার চেষ্টা করিতে লাগিল। ছোট পত্রখানিতে এই কয়টি কথা লেখা ছিল, বিনোদ, বাবা আমার বিবাহের সম্বন্ধ করিতেছেন, কিন্তু আমি তোমাকে ছাড়া আর কাহাকেও বিবাহ করিব না। বিনোদ সকাল হইতে বেলা 10টা পর্যন্ত বার পড়িয়াও এই 2টি মাত্র ছত্রের অর্থ বুঝিয়া উঠিতে পারিতেছিল না। বৈকালে বিনোদ অন্নপূর্ণার ঘরে গেল। অত্যন্ত সংযত স্বভাব হইলেও সমস্ত দিনের মানসিক বিপ্লবে তাহার প্রফুল্ল মুখকান্তি কিছু ম্লান হইয়াছিল। অন্নপূর্ণা তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন, এ কি রে বিনু,
একদিন না খেয়ে তুই হয়েছিস কি? বিনোদ একটু হাসিয়া বলিল, একেবারে না খাওয়া নয় মা, 2 বাটি চা আর 5 গ্রেন কুইনাইন খেয়েছি। অন্নপূর্ণা বলিলেন, তোকে আর হাসতে হবে না বিনু, তুই হাসছিস না কাঁদছিস? কি হয়েছে সত্য করে বল দেখি। বিনোদ অন্নপূর্ণার নিকট ধরা পড়িয়া গিয়া একেবারে আত্মগোপন করা অসম্ভব মনে করিল। বলিল, একটা যৎসামান্য কিছু হয়েছে। তোমাকে বাড়ি যাওয়ার কথা বলেছিলাম, তা কি ভুলে গিয়েছ? আমি পরশুদিন বাড়ি যাব স্থির করেছি। একেবারে স্থির না করলে আর যাওয়া হবে না। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, এই বুঝি তোর জ্বর আর সর্দি? ওর যেমন কীর্তি, ছেলেটাকে শুধু শুধু 5 গ্রেন কুইনাইন খাওয়ালেন। বাড়ি যাস যাবি, সামনে পৌষ, মাঘের প্রথমেই বোধহয় মানুর বিয়ে হবে। ফাল্গুনে এলাহাবাদে পরীক্ষা দিয়ে ওই পথে একেবারে বাড়ি চলে যাস। বিনোদ ঘাড় নাড়িয়া বলিল, না মা, তা হবে না। অন্নপূর্ণা একবার তীক্ষ্ণ দৃষ্টিতে বিনোদের মুখের দিকে চাহিলেন, জিজ্ঞাসা করিলেন, থাকা হবে না? যেতেই হবে তোকে? বিনোদের মুখ আর রক্তিম হইয়া উঠিল। নত মুখে বলিল, হ্যাঁ মা, আর যাতে আমার যাওয়া হয় তোমাকেই তার ঠিক করে দিতে হবে। ইতিমধ্যে হরিপ্রসন্নবাবু শুভ সংবাদ বহন করিয়া গৃহিণীর নিকট উপস্থিত হইলেন। অনু, সব ঠিক হয়ে গেল, মাঘের প্রথমেই বিবাহ স্থির হয়েছে। সম্বন্ধটা যে এত শীঘ্র স্থির হয়ে যাবে তা মনেও ভাবিনি। ছেলেটি এমএ পড়ছে, স্বভাব চরিত্রও তেমনি ভালো। বড় ভাই দুটিও কৃতী, আর ভবেশবাবু নিজে তো মাটির মানুষ। তিনি আমাকে দেনা পাওনার কথা মুখেও আনতে দিলেন না। অন্নপূর্ণা ঈষৎ হাসিয়া বলিলেন, দেনা পাওনার কথা মুখে আনবার বিশেষ দরকারও ছিল না। মনে নিশ্চয়ই জানেন যে ফাঁকিতে পড়বেন না। আমাদের যা কিছু আছে সবই মনোরমার। হরিপ্রসন্নবাবু বলিলেন, তা যাই হোক, ভবেশবাবু যে হরিদ্বারে বেড়াতে এসেছিলেন এটি আমাদের উপর ভগবানের বিশেষ কৃপা। না হলে তুমি ভেবে দেখো তো অনু, এই উত্তর পশ্চিমের প্রান্তে মনোরমার জন্য সুপাত্রের সন্ধান কোথায় পাওয়া যেত? যা হোক, অনেক দিনের দুশ্চিন্তার পর এবার নিশ্চিন্ত হতে পারব। বিনোদ চলিয়া গেল। যোগমায়া ও অন্নপূর্ণা একটি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলিলেন। যোগমায়া অনেকক্ষণ নীরব থাকিয়া অবশেষে বলিলেন, দিদি, মানুকে কেন বিনোদের হাতে দিলে না? এমন সুপাত্র তুমি আর কোথায় পাবে? ধন সম্পত্তির কথা যদি বলো, তবে সে যে ছেলে, সে যদি বেঁচে থাকে নিশ্চয়ই একটা মানুষের মতো হবে। অন্নপূর্ণার মুখে একটা কালিমা ছায়া পড়িল। তিনি মৃদুস্বরে বলিলেন, সে হবার নয়। বিনোদেরা উত্তররারী কায়স্থ। কায়স্থের আবার উত্তর দক্ষিণ পূব পশ্চিম কি? কায়স্থ তো বটে, যদি সামান্য কিছু গোল হতো বড়ঠাকুর মনে করলে কি মিটিয়ে দিতে পারতেন না? অন্নপূর্ণা কোনো উত্তর করিলেন না। তাহার মনের ভিতরের চিন্তার রেখা নির্মল ললাটে রেখা অঙ্কিত করিতেছিল। বিনোদ বিদায় লইবার সময় মনোরমাকে ডাকে নাই। মনোরমা তখন পরিবার ঘরে বসিয়া টেবিলের উপর মাথা রাখিয়া গাড়ি চলিয়া যাইবার শব্দ শুনিতেছিল। ক্রমে গাড়ির চাকার শব্দ মৃদু ও মৃদুতর হইয়া শূন্যে মিলাইয়া গেল। তখন তাহার শূন্য হৃদয়
যেন একান্ত অবলম্বনহীন হইয়া একটা কিছু আশ্রয় খুঁজিবার জন্য ব্যাকুল হইয়া উঠিল। টেবিলের উপর একটি স্ফটিক নির্মিত কোণ ভাঙা কাগজ চাপা পড়িয়াছিল। মনোরমা সেটা তুলিয়া লইয়া অতি আগ্রহের সহিত বারবার ঘুরাইয়া ফিরাইয়া দেখিতে লাগিল। তাহার ভিতর তাজমহলের একটি সুন্দর ছবি ছিল। নানা দিক হইতে তাহা বেশ স্পষ্ট দেখা যাইত। দেখিতে সুন্দর বলিয়া গত বৎসর বিনোদ তাহাকে সেটি কিনিয়া দিয়াছিল। মনোরমাকে বিনোদের সেই প্রথম ও শেষ উপহার। সেই সামান্য বস্তুটিতে যে কত দিনের কত কাহিনী, কত স্নেহ, কত প্রীতি, কত শিক্ষা জড়িত হইয়াছিল অন্যে তাহা জানিত না। একবার অসাবধানে টেবিল হইতে পড়িয়া গিয়া তাহার একটা কোণ ভাঙিয়া গিয়াছিল। পশ্চিম দিকে সূর্যকিরণ সেই ভাঙার উপর পড়িয়া যখন তাহাকে নানা বর্ণে সাজাইতেছিল, তখন মনোরমার মনের ভিতরেও এই 3 বৎসরের কত ইতিহাস উজ্জ্বল বর্ণে ফুটিয়া উঠিতেছিল। কত ইতিহাস, কিন্তু সেই ইতিহাসে উল্লেখের যোগ্য কোনো ঘটনাই ছিল না। বিনোদ মনোরমাকে অনেক শাসন করিয়াছে, কিন্তু মানু, লক্ষ্মীটি, একটু শান্ত হও দেখি, কি দুষ্টুমিটা একটু কমাও দেখি। ইহা ভিন্ন আর কোনোদিন মনোরমাকে কোনো আদরের কথা বলিয়াছে বলিয়া মনোরমার স্মরণ হয় না। স্মরণ করিতে গেলে সেই সকালবেলায় বিছানা হইতে উঠা, সেই চা খাওয়া, তারপর পড়া দেওয়া এবং প্রতিদিনই পড়া তৈয়ারি না হইবার জন্য বকুনি খাওয়া, এই সবই কেবল মনে পড়ে। বিশেষ ঘটনার মধ্যে কোনোদিন বই হাতে করিয়া ভোলার সঙ্গে বাগানে ছোটাছুটি করিতে করিতে ভুলিয়া ইঁদারার ধারে বই রাখিয়া আসিয়াছিল ও রাত্রে বৃষ্টি হইয়া বই ভিজিয়া গিয়াছিল। কোনোদিন মা ঘুমাইলে চুপি চুপি তক্তার উপর হইতে তেঁতুল কাসুন্দি পাড়িতে গিয়া জলের কলসি উল্টাইয়া ফেলিয়াছিল। কোনোদিন বা বাবার সঙ্গে সহস্র ঝোড়া দেখিতে গিয়াছিল এইমাত্র। কিন্তু জলে যেমন সূর্যের কিরণ রামধনুর রং ফলায়, স্ফটিকের কাগজ চাপাটিতে যেমন সূর্যের কিরণ রং ফলাইতেছে, এই 3 বৎসরের প্রতিদিনের সামান্য ঘটনাগুলিও যেন সেইরূপ আজ কি জানি কোন সূর্যের কিরণে রামধনুর বিচিত্র রঙে রঞ্জিত হইয়া উঠিয়াছে। কাগজ চাপার নিচে বিনোদের ছোট একখানি খাতা ছিল। বিনোদ ভুলিয়া খাতাখানি ফেলিয়া গিয়াছিল। মনোরমা দেখিয়াছিল বিনোদ প্রতিদিন এই খাতায় কি যেন লিখিত। মনোরমা খাতাখানির সমস্ত পাতা উল্টাইয়া দেখিল সবই ইংরেজি লেখা। মনোরমার কিছুই বুঝিবার সাধ্য নাই। কেবল সেই সমস্ত ইংরেজি লেখার মধ্যে একছত্র মাত্র নীল পেন্সিলের দাগ দেওয়া বাংলা লেখা আছে, পবিত্রতা মৃত সঞ্জীবনী, যে ইহার সংস্পর্শে আসে সেই নবজীবন লাভ করে। পৌষ মাসের ছোট বেলার দিন কাজে কর্মে শীঘ্র ফুরাইয়া যায়। মনোরমার মনে হইতে লাগিল দিনগুলি যেন রেলগাড়ির মতো দৌড়িয়া চলিতেছে। মাঘ মাস আসিবার আশঙ্কায় সে অস্থির হইয়া উঠিল। হরিপ্রসন্নবাবু আশ্চর্য হইয়া বলিলেন, অনু, মনোরমা এখন কেমন শান্ত হয়েছে। সমস্ত দিন পড়বার ঘর ছাড়া আর কোথাও তার উদ্দেশ পাওয়া যায় না। পৌষ মাস শেষ হইবার আর বিলম্ব নাই দেখিয়া মনোরমা আর থাকিতে পারিল না। একদিন সন্ধ্যার সময় মায়ের গলা জড়াইয়া ধরিয়া বলিল, মা, আমার বিয়ে দিও না। মা বিস্মিতা হইয়া বলিলেন, ও আবার কি কথা? 2রা মাঘ
মনোরমার বিবাহের দিন স্থির হইয়াছিল। এজন্য নানা কাজে হরিপ্রসন্নবাবুর সময় আজকাল খুবই কম। অতিরিক্ত পরিশ্রমে তাহার শরীর কিছু অপটু ও সেই সঙ্গে মনও অপ্রসন্ন হইয়া উঠিতেছিল। বিনোদ কাছে নাই বলিয়া যেন তাহার সকল কাজেই অসুবিধা বোধ হইত। একদিন সকালবেলা অন্নপূর্ণা স্বামীর নিকট আসিয়া উদ্বিগ্নভাবে বলিলেন, মানু কোথায় গেল? সকাল থেকে তাকে খুঁজে পাচ্ছি না। হরিপ্রসন্নবাবু ইজি চেয়ারে অর্ধ নিমগ্ন হইয়া খবরের কাগজ দেখিতেছিলেন। চমকিত হইয়া মাথা তুলিয়া বলিলেন, সে কি, কুয়ায় পড়ে যায়নি তো? মনোরমাকে কোনো স্থানে খুঁজিয়া পাওয়া গেল না। অন্নপূর্ণা 2 মাস হইতে মনে যে সংশয় পোষণ করিয়া আসিতেছিলেন, আজ তাহার স্বামীর নিকট খুলিয়া বলিলেন। হরিপ্রসন্নবাবু বলিলেন, এতদিন কেন বলো নাই? অন্নপূর্ণা অশ্রুরুদ্ধস্বরে বলিলেন, এমন যে হবে তা কি আগে বুঝতে পেরেছিলাম? অনুতাপে তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল। লোকে যে বিষয়টা একেবারেই অসম্ভব মনে করে, সেটা সহসা যে কেমন করিয়া সম্ভব হইয়া যায় তাহা বলা যায় না। মনোরমা কখনো বাড়ির বাহির হয় নাই। স্টেশন বহু দূরে। কোন পথে স্টেশনে যাইতে হয় তাহাও সে জানিত না। বিনোদের গ্রামের নাম ও কোন স্টেশনে নামিতে হয় তাহা মনোরমা বিনোদের নিকট শুনিয়াছিল, কিন্তু সে সমস্ত যে কখন কোন প্রয়োজনে লাগিবে তাহা মনে কল্পনাও করে নাই। স্টেশন মাস্টার মনোরমার ম্লান মুখের দিকে চাহিয়া স্নেহার্দ্র স্বরে বলিলেন, তুমি একা কোথায় যাবে মা? মনোরমা বলিল, আমার স্বামীর অসুখ, আমাকে যেতেই হবে। মনোরমার সেই উন্মাদিনীর ন্যায় মূর্তি দেখিয়া সে কথায় কাহারও অবিশ্বাস হইল না। স্টেশনের পর স্টেশন ছায়ার মতো চোখের উপর দিয়া চলিয়া গেল। কোন কোন স্টেশনে উঠিতে ও নামিতে হইবে স্টেশন মাস্টার তাহা বিশেষ করিয়া বলিয়া দিয়াছিলেন। সেই কথাগুলি সে মনে মনে আবৃত্তি করিয়া মনে রাখিতেছিল। আহার ও নিদ্রার আবশ্যকতা সম্বন্ধে তাহার কোনো চৈতন্যই ছিল না। 13 বর্ষীয়া অসহায়া সুন্দরী বালিকার পথে কত বিপদের সম্ভাবনা, কিন্তু মনোরমার সে সমস্ত কিছুই ঘটিল না। জগতে সৎ ও অসৎ উভয় শ্রেণীর লোকই আছে, কিন্তু যে কেহ তাহার মুখের দিকে চাহিতেছিল সেই বিস্মিত হইতেছিল। তাহাকে কোনো কুকথা বলিতে কাহারও প্রবৃত্তি হইতেছিল না। সন্ধ্যার পর জমিদার বিনোদ বিহারী বাবুর বৈঠক বসিয়াছে। বিনোদ বিহারী বাবু ও তাহার বন্ধুবর্গ সভ্যতা সম্বন্ধে আদর্শ দেখাইতে দৃঢ় সংকল্প ছিলেন। তাহাদের সুমার্জিত বিচার শক্তির অনুকূলতায় বৈঠকখানার শোভা বর্ধন করিবার জন্য ভদ্রলোকের যাহা যাহা প্রয়োজন তাহার সমস্তই সংগৃহীত হইয়াছিল। কেবল রমণীকণ্ঠের সুমার্জিত স্বরলহরীর অভাবে অদ্যকার সভাস্থলিতে সমস্তই বিরস বোধ হইতেছিল। সভাগৃহের অধিষ্ঠাত্রী দেবীর অদর্শনজনিত মনের বিষণ্ণতা দূর করিবার জন্য বিনোদ বিহারী ঔষধের ব্যবস্থা করিলেন। ঔষধের গুণে ক্রমে সকলের মন প্রফুল্ল হইল। চতুর্দিকের দেয়ালগিরির আলোকরশ্মি কাচের গেলাসের উপর পড়িয়া আলোক ছটা বিচ্ছুরিত করিতে লাগিল। গেলাসের ঠুনঠুন, তবলার মৃদু আওয়াজ এবং গীতে বাদ্যে ও বক্তৃতায় সভা ক্রমে আনন্দময় হইয়া উঠিল। নৃত্যের অভাব পূরণ করিবার জন্য বন্ধুবর্গের কেহ কেহ আপনার পায়ে ঘুঙুর বাঁধিতে প্রবৃত্ত হইলেন। এই সময় দুয়ার খুলিয়া আকস্মিক বিদ্যুৎ রেখার মতো এক অপূর্ব সুন্দরী
13 বর্ষীয়া বালিকা সভাস্থলে প্রবেশ করিল। বিনোদবাবুর বন্ধুবর্গ তাহাকে দেখিয়া সকলে শ্রীগাল বিনিন্দিত স্বরে একত্রে আনন্দধ্বনি করিয়া উঠিল। বালিকার সঙ্গে যে লোকটি আসিয়াছিল সে তাকিয়ার উপর অর্ধশায়িত শটকাহস্ত অর্ধনিমীলিত নেত্র বিনোদবাবুকে দেখাইয়া দিয়া বলিল, ওই যে বিনোদবাবু। মুহূর্তের মধ্যে মনোরমার পায়ের নিচে হইতে যেন পৃথিবী সরিয়া গেল। এ কি, এ তো নয় বলিয়া মূর্ছিতের মতো পড়িয়া যাইতেছিল। তৎক্ষণাৎ আত্মসম্বরণ করিয়া প্রস্তর মূর্তির মতো স্থির হইয়া দাঁড়াইল। জমিদার মহাশয় আলস্য বিজড়িত স্বরে, এত গোল কিসের বলিয়া অর্ধনিমীলিত নেত্র উন্মীলিত করিলেন। সম্মুখে উপবাস ক্লিষ্টা রুক্ষ কেশা দীনা মনোরমার উন্মাদিনীর ন্যায় মূর্তি দেখিয়া এ কি বলিয়া চমকিত হইয়া উঠিয়া দাঁড়াইলেন। কে যেন তীব্র কষাঘাতে গভীর নিদ্রা হইতে তাহাকে জাগাইয়া তুলিল। অতি যন্ত্রণার সঙ্গে বিনোদবাবুর মুখ হইতে ওহ এই শব্দটি আর্তনাদের ন্যায় বাহির হইল। এই যে দেবী জগদ্ধাত্রী, এ নরককুণ্ডে তুমি কেন মা? বলিতে বলিতে বিনোদবাবুর মস্তক আপনা হইতেই মনোরমার পদপ্রান্তে অবনত হইল। বেলা প্রায় 9টা। হরিপ্রসন্নবাবু ফুলবাগানে বেড়াইতেছিলেন। 15 দিনে হরিপ্রসন্নবাবুর বয়স 15 বৎসর বাড়িয়া গিয়াছে বলিয়া বোধ হইতেছিল। ডাক হর করা ডাক দিয়া গেল। হরিপ্রসন্নবাবু একখানি অপরিচিত হাতের লেখা পত্র দেখিয়া সকলের আগে সেই পত্রখানি খুলিলেন। তখন তাহার মনে আশা বা আশঙ্কা কোনটি যে প্রবল হইয়াছিল, মুখের দিকে চাহিয়া তাহা কিছুই বুঝা যাইত না। পত্রে এইরূপ লেখা ছিল, শ্রদ্ধাস্পদেষু মহাশয়, আমি আপনার নিকট অপরিচিত, কেননা ইতিপূর্বে আপনার সঙ্গে চাক্ষুষ অথবা লিপিযোগে আলাপ পরিচয় ছিল না। কিন্তু সম্প্রতি দৈববশত আমার ভাগ্যক্রমে আপনার সাবিত্রীরূপা কন্যাকে আমি জননীরূপে প্রাপ্ত হইয়া ধন্য হইয়াছি এবং সেই সূত্রে অপরিচিত হইয়াও আপনাকে পত্র লিখিতে সাহস করিতেছি। শ্রীমান বিনোদ বিহারী রায় আমার স্বগ্রামবাসী ও প্রতিবেশী। তাহারই গৃহের অনুসন্ধানে মা ভ্রমক্রমে আমার গৃহে পদার্পণ করিয়াছেন। তিনি এখন এই গৃহেই আমার স্ত্রীর পরিচর্যায় অবস্থান করিতেছেন। মা যখন গৃহত্যাগ করিয়া আসেন তখন অন্য পাত্রে সমর্পিতা হইবার আশঙ্কায় সংজ্ঞাশূন্যা হইয়াছিলেন। এখন নিজকৃত অপরাধ স্মরণ করিয়া নিতান্ত লজ্জিতা ও সংকুচিতা হইয়াছেন। ভরসা করি আপনারা তাহার সে ত্রুটি মার্জনা করিবেন। আপনার নিকটে আমার আরও একটি নিবেদন আছে। এ বিষয়ে আমার ধৃষ্টতা ও অতিরিক্ত সাহস ক্ষমা করিবেন। আমার একান্ত ইচ্ছা আপনি সপরিবারে একবার দিনের ভবনে পদার্পণ করিয়া এই স্থান হইতে মাকে যথাবিধি স্বামী হস্তে অর্পণ করিবেন। আমি তাহা দেখিয়া জীবন সার্থক করিব। এ বিষয়ে আপনার কিরূপ অনুমতি পত্রোত্তরে জানিতে ইচ্ছা করি। নিবেদনমিতি প্রণত শ্রী বিনোদ বিহারী রায়চৌধুরী।
নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।